আল জাজিরা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থার ব্রিটিশ ব্যারিস্টারের সহায়তা নেয় শেখ হাসিনা চায় মামলার পরামর্শ সানডে টাইমসের প্রতিবেদন। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবে প্রধান উপদেষ্টা, গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছে কমিশন। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে চাঁদপুর ইউনিয়নের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলো, কাঙ্ক্ষিত সেবা ঔষধ না পেয়ে বিপাকে রোগীরা। খোলা থাকে না, ডাক্তাররা আমরা দেখি না ঠিক মতো, আসেও না। ওই মেডিকেল বন্ধ হয়, এই মেডিকেল আইলেও বন্ধ হয়। ঠাকুরগাঁয়ে কমছে না অটোরিকশার দৌরাত্ম্য, বেপরোয়া চালকদের কারণে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, শৃঙ্খলা ফেরানোর দাবি। সাধারণ মানুষ থেকে সকলেই কিন্তু এখানে হয়রানি হচ্ছে এবং প্রত্যেকটা দিন কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতেছে। যতগুলো আপনি অটো দেখতেছেন এদের তো কোনো আপনাদের লাইসেন্স নাই, লাইসেন্সবিহীন গাড়ি। বরিশাল নগরী অপরাধের স্বর্গরাজ্য, চুরি ছিনতাই বাড়ায় আতঙ্কে নগরবাসী, 6 মাসে চুরির 57 মামলায় গ্রেফতার 45 জন। গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু, 3 জিম্মিকে মুক্তি দিল হামাস, চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 7 রানে হারালো খুলনা, চট্টগ্রাম কিংসের বিপক্ষে 6 উইকেটে জয় ফরচুন বরিশালের। দর্শক দেখছেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে সঙ্গে আছে মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। আল জাজিরা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে ব্রিটেনের সবচেয়ে খ্যাতিমান ব্যারিস্টারের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটিতে অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে একটি প্রামাণ্যচিত্র প্রচারের পর এ সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার। ডেভিড বার্কম্যানকে মূল হোতা দাবি করে গ্রেফতারের পরিকল্পনা ছিল তাদের। সানডে টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে ব্রিটেনের সবচেয়ে খ্যাতিমান ব্যারিস্টারদের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটিতে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটি প্রামাণ্যচিত্র প্রচারের পর এ সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার। ওই সাংবাদিককে গ্রেপ্তারের পরিকল্পনাও ছিল হাসিনা সরকারের। 2021 সালের 1 ফেব্রুয়ারি আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। ওই প্রামাণ্যচিত্র তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সম্প্রচারের পর শুধু ইউটিউবে এই ভিডিওটি দেখা হয়েছিল 1 কোটি বার। শুধু তাই নয়, প্রামাণ্যচিত্রটি সম্প্রচারের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার ভাইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। প্রচার হওয়া ওই প্রামাণ্যচিত্রে শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কথা তুলে ধরা হয়। সম্প্রতি গণভবন থেকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের উদ্ধার করা একটি নথিতে ওই যোগাযোগের তথ্য বেরিয়ে এসছে। গণভবনে শেখ হাসিনার শোবার ঘরে জীর্ণ দশায় ছিল নথিটি। ওই নথির তথ্য অনুযায়ী 2021 সালের ফেব্রুয়ারিতে ডেসমন্ড ব্রাউনির সঙ্গে যোগাযোগ করেছিলেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজিও হয়েছিলেন ব্রাউনি। এরপর তিনি হাই কমিশনের কর্মকর্তাদের একজন আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরের কয়েক মাস ধরে দুজন শেখ হাসিনা সরকারকে নানা পরামর্শ দেন। যুক্তরাজ্যের ওই গণমাধ্যমের খবরে আরও জানানো হয়, তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকায় ডেভিড বার্গম্যানকে বাংলাদেশে গ্রেপ্তারের পরিকল্পনাও করেছিল তৎকালীন সরকার। সানডে টাইমস আরও জানায়, একটি ভার্চুয়াল বৈঠকে ব্রাউন তখন শেখ হাসিনা সরকারকে নির্দেশনা দেওয়ার জন্য একজন আইনজীবী নিয়োগের পরামর্শ দিয়েছিল। পরবর্তীতে যুক্তরাজ্য ভিত্তিক আইনজীবী জেরেমি ক্লার্ক উইলিয়ামের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ব্রাউন, যার সঙ্গে কয়েকদিন পর বাংলাদেশের কর্মকর্তারা সাক্ষাৎ করেন। নথি থেকে জানা যায়, বাংলাদেশি কর্মকর্তারা যুক্তরাজ্যে মানহানির মামলা দায়ের, এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে আলাদা মামলা করার বিষয়েও পরামর্শ চেয়েছিলেন। প্রচার হওয়া ওই প্রামাণ্যচিত্রে শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কথা উঠে আসে। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই প্রতিবেদনের জেরে যুক্তরাষ্ট্র তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তথ্য ফাঁসকারী পরিবারের সদস্যদের খেসারত দিতে হয়। শুধু তাই নয়, প্রামাণ্যচিত্রটি মুক্তির পরপরই কাজের সঙ্গে যুক্ত সাংবাদিক জুলকার নাইন সায়ের খানের ভাইকে লোহার বার দিয়ে পেটানো হয়। কিছু লোক নিরাপত্তার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের
শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে তদন্ত কমিশন। এমনকি 6 বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। এ সময় প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে দেওয়া ওঠার মতো। তিনি শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল রাত 1টায় যাত্রা করবেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। 4 দিনের এই সফরে বাংলাদেশের জন্য আলাদা করে বিশেষ সেগমেন্ট থাকবে বলে জানান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, যেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডায়ালগে অংশ নেবেন দেশি বিদেশি বিনিয়োগকারী এবং বিভিন্ন জায়ান্ট কোম্পানির সিইওরা। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য প্রসারিত করতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই হবে এ সফরের প্রধান উদ্দেশ্য। এই সফরটা হয়ে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই সফরে একেবারেই প্রটোকলের সাথে সম্পর্কিত যারা আছেন শুধুমাত্র তারা যাচ্ছেন। আর মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী উনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার সাথে সম্পর্কিত যারা আছেন তারা যাচ্ছেন। সবগুলো বিষয় বিনিয়োগকারীদের কাছে ব্যাখ্যা করা হবে এবং কাউকে তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর করা হবে না। বাংলাদেশ সরকার তার অবস্থানটা ব্যাখ্যা করবেন এবং অবস্থানটা ব্যাখ্যা করে বিনিয়োগকারীদেরকে আহ্বান জানাবেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। দীর্ঘ নির্যাতন না ভুলে আওয়ামী অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকারী কেবল জবাবদিহিতা তৈরি করতে পারে উল্লেখ করে নির্দিষ্ট সময় পর পর স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়ে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মন্তব্য করেন তিনি। আর সংস্কারের আগে নির্বাচন, পরে এমন যুক্তিতে খোঁড়া বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। প্রতিটা মানুষের সামনে তথা এই প্রজন্মের সামনে তুলে ধরতে হবে জিয়া রহমানকে। জিয়াউর রহমানের মতো সততা নিয়ে এগুলে বিএনপিকে রুখার মতো কোনো শক্তি নেই দাবি করে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে বিএনপি। আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কি হলো না। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেব, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই আগস্টের অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয় দাবি করে কোনো গোষ্ঠীর রাজনৈতিক অভিলাষ পূরণের হাতিয়ার না হতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারকরা। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো, যদি সেটা কিংস পার্টি না হয়। গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবে, তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট কাটবে। একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশনে নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আপনাকে পার্লামেন্ট লাগবে। আওয়ামী অনুপ্রবেশকারী ও নিজেদের কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি ছাড়া অন্য কোনো দল বা গোষ্ঠী সরকার গঠন করলে তা কারো জন্য ভালো হবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন?
কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না, তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না, আমাদের কারো জন্য ভালো হবে। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম, আইন, কানুন, সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, দুটি হোক না কেন। জবাবদিহিতা নিশ্চিতে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি উল্লেখ করে জনগণের পাশে থাকতে বারংবার নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, আমরা নিজেরা যত বড় যাই না কেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে প্রায় 250 জন বিডিআর জওয়ান জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এ সময় জামিন পাওয়া আসামিদের পরিবার ও স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন আদালত প্রাঙ্গণে। শাহাদাত নিশাদের রিপোর্টে বিস্তারিত। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়ার পর অবশেষে সকালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে শুরু হয় জামিন শুনানি। সকালে আদালতে তোলা হয় কয়েকজনকে, বাকিরা কারাগারের ভবনের বারান্দা থেকে এভাবে চেয়ে আছে ছাতক পাখির মতো। কি ঘটবে তাদের জীবনে? 16 বছরের অপেক্ষার প্রহর কি শেষ হবে? দীর্ঘ প্রায় 4.5 ঘন্টার অপেক্ষা। 284তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। 200-র অধিক আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবে আদালত। এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। প্রান্ত থেকে ছুটে আসেন। এদিকে জামিন শুনানিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। জামিন হওয়ায় আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্বজনদের দাবি, যাদের জন্য 16 বছর হারিয়েছে তাদের স্বজনরা, তাদের বিচারের আওতায় আনা হোক। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে। অবশ্যই তাদের বিচার চাই, সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। 16 বছর হারিয়ে যাওয়া বন্দী সেই বিডিআর সদস্যদের জামিনের পর পুনর্বহাল দাবিও তোলেন কেউ কেউ। নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পুনর্বহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে, আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। আলোচিত এই বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার কন্যা পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদের সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। একই সঙ্গে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 27 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রেক্ষিতে মামলা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় অভিযান চালিয়ে নগদ টাকা, সঞ্চয়পত্র এবং বীমার কাগজপত্র উদ্ধার করেছে দুদক। ফজলে আদিত্যের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল। ছাত্র জনতা আন্দোলনের পর গুঞ্জন উঠে তার WHO আঞ্চলিক পরিচালক হওয়ার বৈধতা নিয়ে। এমন পরিস্থিতিতে বর্তমান সরকারও সাইমা ওয়াজেদ পুতুলের সাথে কাজ করার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে হয়েছে রাজুক প্রকল্পে দুর্নীতির মামলাও।
রোববার দুর্নীতি দমন কমিশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যেখানে উল্লেখ করা হয় হাসিনার কন্যা হিসেবে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। এদিকে 23 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক, এবং 27 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রেক্ষিতে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার নিজ অবৈধ অর্থকে বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর নামে বর্ণিত সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। একই দিন দুদকের একটি আভিযানিক দল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ধানমন্ডির 7-এর 25 নং বাসায় অভিযান চালায়। ধানমন্ডিস্থ বাসায় আমাদের তদন্ত দল অভিযান পরিচালনা করছেন। অভিযান এখনো চলছে। আপনাদেরকে এই সংক্রান্ত প্রাপ্ত তথ্যপত্র আরও অভিযান শেষে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে পারব। অভিযান কার্যক্রম শেষে সেই বাসা থেকে প্রায় নগদ 17 লাখ টাকা উদ্ধার করে দুদকের আভিযানিক দলটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুর 6 নম্বরের প্রশিকা মোড়ে রোববার রাতে বাটার শোরুমে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় রাত 3:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এইচ হিমেলের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। তালাবদ্ধ শোরুম থেকে ধোঁয়া বেরোতে দেখে হতবাক পথচারী ও স্থানীয়রা পরক্ষণেই বুঝতে পারেন আগুন লেগেছে। পাশেই ভবন মালিকের বাসা, তাকে ডেকে আনতে আনতে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো বিল্ডিং। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন, যোগ দেয় ফায়ার সার্ভিসও। পথচারী মূলত এটা প্রথম দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, তারপর উনি খুব সম্ভবত বাড়িওয়ালাকে হয়তো বা ইনফর্ম করছেন। ফায়ার সার্ভিস একটা অলমোস্ট মনে করেন যে আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগছে, এমন আধা ঘন্টা অ্যাপ্রক্সিমেট আধা ঘন্টা 40 মিনিট লাগছে। বাট এখান থেকে ফায়ার সার্ভিসের ডিস্টেন্স সর্বোচ্চ 5 মিনিট। শোরুম বন্ধ ছিল, শোরুম তো 10টা 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। উপরে তো আপনার দোতলায় রেস্টুরেন্ট আছে, তার উপরে 8টা রেস্টুরেন্ট আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে যোগ দেয় আরও 3টি ইউনিট। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় রাত 3:15টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়। অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল, এবং গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। রাবার থেকে কার্বন মনোক্সাইড গ্যাস সৃষ্টি হয়, এই কারণে একটু অসুস্থ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার সে একটু সুস্থ হয়ে গেছে। আগুনের সূত্রপাত এখনো আমরা বলতে পারবো না, হয়তো বা বৈদ্যুতিক গোলযোগ কারণে হইতে পারে আগুনটা। ভবন মালিকের দাবি পূর্বশত্রুতার জেরে কেউ আগুন ধরিয়ে দিতে পারে। কিভাবে লাগছে সেটা বলতে পারবো না, এটা শর্ট সার্কিটও হতে পারে, কেউ লাগাইতেও পারে, কারণ আমাদের একটু ঝামেলা আছে বিল্ডিংটা নিয়ে, ভাই তো ঝামেলা আছে একটু। ভবনটির নিচতলায় বাটার শোরুম ও উপরে 2টি রেস্টুরেন্ট রয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় নওগাঁয় আবারও বেড়েছে শীতের দাপট। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে আমাদের জানাবেন। মারজানা, নওগাঁয় গতকালকে তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা কিছুটা বেড়ে 11.1 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। তবে তাপমাত্রা যেটাই বিরাজ করুক, বাস্তবতা ঠিক সেটা বলছে না। মূলত কনকনে ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া বেশ বইছে, যে কারণে শীতের প্রকোপ বলতে গেলে ব্যাপক অনুভূত হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সামান্য শীত নিবারণের জন্য একটা চায়ের দোকানে বেশ কিছু শ্রমজীবী মানুষ ভিড় জমিয়েছে শুধুমাত্র শীত নিবারণের জন্য। নওগাঁয় আপনি জানেন কৃষি প্রধান এলাকা, এইখানে
এই সময় বড় মৌসুমের পুরো মৌসুম চলছে এবং বড় মৌসুমের শ্রমজীবী মানুষদের পানিতে নেমে কাজ করতে হয়। বিশেষ করে এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি সময়ে মাঠে নেমে পানিতে নেমে কাজ করা যে কতটা কষ্টের, যারা কাজ করছেন সেই শ্রমজীবী মানুষরা হারে হারে টের পাচ্ছেন। মারদানা, আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, নওগাঁয় শ্রমজীবী মানুষ বিশেষ করে শহরে, আমি এই মুহূর্তে শহরে আছি, শহরের বেশ কিছু পয়েন্টে মুক্তির মোড়, তাজের মোড়, বিভিন্ন জায়গায় সকাল থেকে শ্রমজীবী মানুষরা কাজের সন্ধানে এসে বসে থাকেন। এদেরকে এই শীতের কারণে সপ্তাহের অধিকাংশ দিনই তাদেরকে কাজ না পেয়ে ফিরে যেতে হচ্ছে, হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। আর যদি আমি শীতের কাপড়ের কথা বলি, জেলা প্রশাসনের তরফ থেকে এবং জেলা পরিষদের তরফ থেকে শীতের কম্বল বেশ কিছু বিতরণ করা হয়েছে, যদিও বা স্থানীয়দের ভাষ্য এই শীতের কাপড় পর্যাপ্ত নয় বলে তারা জানিয়েছেন। আর বিশেষ করে বয়স্ক এবং শিশুরা এই শীতের কবলে পড়েছে। সদর হাসপাতাল তো বটে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই শীতজনিত রোগীর বেশ কিছুটা চাপ পড়েছে এবং এই চাপ সামলাতে গিয়ে ডাক্তারদের বেশ খানিকটা হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে আমাশা এবং সর্দি জনিত বেশ কিছু রোগীর কারণে। তো মোটামুটি নওগাঁ থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারজানা। কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে শীতের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী কামাল হোসেন। জনবল সংকট সহ নানা কারণে চিকিৎসা সেবা পাচ্ছে না চাঁদপুর জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে আসা রোগীরা। কাঙ্ক্ষিত সেবা ঔষধ না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন অসহায় ও দরিদ্র লোকজন। সংকট দূর করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। কর্তৃপক্ষ বলছে শিগগিরই সংশ্লিষ্ট প্রকল্প পাশ হলেই অবস্থার উন্নতি হবে। শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। চাঁদপুরে ৮২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও একটিতেও নেই মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ শূন্য, অর্ধেকেরও বেশি। এতে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। ফলে কয়েকটি কেন্দ্র সপ্তাহে ৩ দিন বা তার অধিক সময় বন্ধ থাকছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে প্রান্তিক রোগীদের। নিয়মিত কেন্দ্রগুলো খোলা না থাকায় বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন। খোলা থাকে না, ডাক্তার আমরা দেখি না, ঠিক মতো আসেও না। ওই মেডিকেল বন্ধ হয়, এই মেডিকেল আইলেও বন্ধ হয়। আমরা গাড়ি চালাই, আমাদের গাড়িতে করে অনেক সময় অনেক মানুষ আসে, আইসা দেখে যে বন্ধ, আবার চলেও যায়। পর্যাপ্ত জনবল ও ওষুধ না থাকায় হিমশিম খেতে হচ্ছে বলে জানান পরিবার কল্যাণ পরিদর্শিকারা। নিয়োগ থাকলে দেখা যেত আমরা প্রত্যেকের সেকশনটা সামলাইতাম, আর এতে করে আমাদের সেবা কার্যক্রমটা আরো প্রগতিশীল হতো। জনবল না থাকাতে তো আমরা যতটুকু তাদেরকে সেবা দেওয়ার কথা, যতটা ধৈর্য ধরে দেওয়ার কথা, যতটুকু তাদেরকে দেওয়ার কথা ততটুকু দিতে পারতেছি না। পরিবার পরিকল্পনা বিভাগ একটি ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে জনবল নিয়োগ সহ আগামী 2-1 মাসের মধ্যে অপিপাস হলেই অবস্থার উন্নতি হবে বলে জানান এই কর্মকর্তা। একদিক দিয়ে কন্ট্রাসেপটিভসের স্বল্পতা, ওষুধের স্বল্পতা, রেজিস্টারের স্বল্পতা, প্লাস একজন 2-3টা ইউনিয়নে কাজ করার কারণে আমরা আমাদের সেবা প্রত্যাশীদেরকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারতেছি না, খুবই হিমশিম খাচ্ছি। হয়তো আগামী 2-1 মাসের মধ্যে যদি ওপিগুলো পাস হয় তাহলে ধীরে ধীরে হয়তো অবস্থার উন্নতি হবে। প্রান্তিক জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঠাকুরগাঁওয়ে বেড়ে চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। বেপরোয়া চলাচলের কারণে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একই সঙ্গে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় প্রতিদিন চলাচল করে ব্যাটারি চালিত প্রায় 10,000 অটোরিকশা। তবে সড়কে চলাচলের ট্রেড লাইসেন্স রয়েছে মাত্র 2,000-এর। অবশিষ্ট 8,000 অটোরিকশাই চলাচল করে অবৈধভাবে। এসব যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিক জীবন। ট্রাফিক আইন না মানা ও সচেতনতার অভাবে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
প্রাণ হারাচ্ছেন অনেকেই। যানজট নিরসনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা জনসাধারণের। হয়তো অটো চালিত অটো রিক্সা কিন্তু দিনে দিন বেড়ে যাচ্ছে এবং এখানে কিন্তু সাধারণ মানুষ থেকে সকলেই কিন্তু এখানে হয়রানি হচ্ছে এবং প্রত্যেকটা দিন কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতেছে। ছোট বাচ্চাগুলো আন্ডার 80 তারাই অটো বেশি ড্রাইভ করে। যদি এই বিষয়গুলো প্রশাসন দেখতো অবশ্যই আমরা যারা পথে চলাচল করি আমাদের জন্য ভালো। যতগুলো আপনি অটো দেখতেছেন এদের তো কোনো আপনাদের লাইসেন্স নাই, লাইসেন্স বিহীন গাড়ি। যে পরিমাণ এরা মানে একটা যখন আমরা মার্কেটে যাব, মার্কেটে বের হওয়ার পরেও সামনে আপনার অটো দাঁড়া থাকতেছে, মানে অনেক সমস্যা। অটোগুলো যেহেতু রাস্তার মাঝখানেই দাঁড়া করাচ্ছে তারা, এই অটোগুলোকে সরাতে দেখা যায় যে সরু রাস্তা আমাদের রাস্তাটা জ্যাম হয়ে যায়। এদিকে পৌর এলাকায় যানজট নিরসনে নানা উদ্যোগের কথা জানান প্রশাসক। অনুমোদনহীন যে গাড়িগুলো আছে সেগুলো যাতে যথাযথ পৌরসভার ভিতরে চলতে না পারে তার জন্য আমরা ধাপে ধাপে পদক্ষেপ নিয়ে এই একটা সহনীয় পর্যায়ে আমরা শহরটাকে পৌরসভাটাকে রাখার চেষ্টা করছি। প্রশাসনের কার্যকর উদ্যোগে দূর হবে যানজট, শৃঙ্খলায় আসবে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল, এমনটাই প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশাল মেট্রোপলিটন এলাকায় বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। দোকানপাট তো আছেই, চোরের হাত থেকে বাদ যায়নি ড্রেনের স্ল্যাবের লোহার ঢাকনাও। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে নগরবাসী। চুরি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয়ার কথাও জানায় পুলিশ। শাকিল আহমেদের রিপোর্টে বিস্তারিত। সিসি ক্যামেরায় দেখা যায় বরিশাল নগরীর নতুন বাজার এলাকার একটি দোকান থেকে মোবাইল চুরি করে পালাচ্ছে চোর। ঘটনার 2 মাস কেটে গেলেও এখনো চোরকে ধরতে পারেনি পুলিশ। চুরির হাত থেকে বাদ যায়নি ড্রেনের স্ল্যাবের লোহার ঢাকনাও। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কিছু জায়গায় দুর্ঘটনা এড়াতে স্থানীয়ভাবে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। এছাড়া চুরি বাড়ায় আতঙ্কিত নগরবাসী। এটা তুলে নেওয়াটা খুবই সহজ ব্যাপার, যে কোনো সময় নিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন নির্বিকার, তারা তো কোনোদিন আসেও নাই। যে হারে চুরি আরম্ভ হয়েছে নিজের নিরাপত্তার সাথে মানে দোকানপাটের নিরাপত্তা খুব কম। প্রায় দেখা যাচ্ছে চুরি হচ্ছে, তো পাহারা দিয়েও হয়তো কাজ হইতেছে না। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে বরিশাল নগরী জুড়ে পুলিশের নজরদারিতে ব্যবহৃত 230টি ক্যামেরার মধ্যে 120টি সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। সম্প্রতি নতুন করে 120টি সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশ। সচেতন মহল বলছে, একটি সংঘবদ্ধ চক্র নগরী জুড়ে অপরাধ ও চুরি করাতে পুলিশের সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। এই ক্ষেত্রে তারা যেই কাজটাগুলি করতেছে তাদেরকে যেন চিহ্নিত না করতে পারে, সেই জন্য যে সকল জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরাগুলি রাস্তা সড়কের এখানে দেওয়া আছে সেগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে খুব কৌশলে। গডফাদার আছে যে তাদেরকে এরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে, এদেরকে যদি না ধরে শুধু এই যারা চুরি করে বেড়ায় মাঠে তাদেরকে ধরলেই এটা সম্পন্ন হবে না। এরই মধ্যে চুরির সাথে জড়িত কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। চুরি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয়ার কথাও জানায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এখন আমাদের সিসি ক্যামেরাগুলো আবার পুরোপুরি অ্যাক্টিভ। এখন ইনশাল্লাহ আমি আশাবাদী যে আবার এটা চুরি কমে যাবে। এবং এখন আমি সবাইকেই বলবো যে চুরির কোনো ঘটনা ঘটলে আমাদের কাছে অভিযোগ দিতে এবং মামলা করতে। তাইলে আমরা আমাদের সিসি ক্যামেরা যেহেতু আছে, আমরা এটা সাহায্য নিয়ে আমরা এই চোরের যারা চুরি করছে, সিন্ডিকেট হোক বা ইন্ডিভিজুয়াল হোক, সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। গেল 5 আগস্ট থেকে এখন পর্যন্ত নগরীতে চুরির ঘটনায় মামলা হয়েছে 57টি। গ্রেফতার হয়েছেন 45 জন। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হয় দুর্ভোগ। আগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। সবশেষ মেয়াদ শেষ হওয়ার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার 3 ইউনিয়নের মানুষের দুর্দশা আরও বেড়েছে। ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র ও নতুন বছরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে অভিভাবকরা সমস্যায় পড়েছেন। জনপ্রতিনিধি বা প্রশাসক নিয়োগ না দেয়ায় সেবা প্রার্থীরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। এটা বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার 1 নম্বর সদর ইউনিয়ন পরিষদের সাম্প্রতিক চিত্র। নারী পুরুষের দীর্ঘ লাইন, সবাই এক রুম থেকে অন্য রুমে ছুটছেন ফাইল নিয়ে, কিন্তু সেবা পাচ্ছেন না কেউ।
এমন চিত্র উপজেলা ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদেরও। 10 ডিসেম্বর এই 3 ইউনিয়নের জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়। স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসন, প্রশাসক ও সদস্য নিয়োগের জন্য প্রস্তাবনা পাঠিয়েছে। 1 মাস পার হলেও প্রশাসন নিয়োগ হয়নি, যার কারণে দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। দ্রুত এখানে যদি প্রশাসন নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের জনগণের জন্য এবং সবার জন্য ভালো হবে। এখন যদি ইউনিয়ন পরিষদের বেহাল দশা হয়, চেয়ারম্যান সার্টিফিকেট বলেন, জন্ম নিবন্ধন বলেন, আপনি প্রত্যয়ন বলেন ইত্যাদি, এ সেবাটা কে দিবে? মেম্বারদের যদি আবার যদি বহাল রাখা হয় তাহলে আমি মনে করি গ্রাহকরা আমরা যারা কাস্টমার আছে, আমরা যারা ভোগান্তির শিকার হচ্ছি, আমরা আসলে ভোগান্তির শিকার হব না। আগে মেম্বার চেয়ারম্যান আসছিল, তো এখন ইতারা বাতুলই বলে হর প্রশাসন বইব হইয়া, তো আর আজি প্রশাসন নবইয়ের আর হাত ধরি না পারিস। 20 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া হালনাগাদ ভোটার তালিকা এবং নতুন বছরের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির কাগজপত্র যেমন জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, মৃত্যু সনদ প্রয়োজন, তবে পরিষদ থেকে এসব সরবরাহ করা যাচ্ছে না। পরিষদের সংশ্লিষ্টরা দাপ্তরিক কাজ চালালেও চাহিদা মতো সেবা দিতে পারছেন না। বিষয়টি জেলা প্রশাসন সহ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন। সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত আপনার প্রশাসক অথবা মেম্বারের দায়িত্ব কারা পালন করবে এরকম কোনো দেওয়া হয়নি। তো জনগণ অনেক ভোগান্তিতে আছে, প্রতিদিন এখানে শয়ে শয়ে লোক আসে। সীমান্তবর্তী উপজেলার 3 ইউনিয়ন পরিষদের এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।